আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা। রাত 2:15টার দিকে 398 জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এবারের হজ যাত্রায় সার্বিক আয়োজনে খুশি হজ যাত্রীরা। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবারের হজ যাত্রা নির্বিঘ্ন শান্তিপূর্ণ হওয়ার আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় জমায়েত হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রার। সোমবার দিবাগত রাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষে হজ যাত্রীরা আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 398 জন যাত্রী নিয়ে শুরু হয় হজ যাত্রার। এবারের হজ যাত্রার সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। আমাদের এবারের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত আমি যে আসছি প্রত্যেকটা জায়গায় আমাদের গাইড রয়েছে। আমার দেশ এবং জাতির জন্য আমি মঙ্গল কামনা করি সবসময়। তবে পথে একটু জাম বেশি, জামের কারণে হজযাত্রীদের খুব কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করব। এর আগে আশকোনার হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই সময় সৌদি আরবের আইন মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রীর সৌদি আরব যাবার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে 31শে মে পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। হজ যাত্রীদের হজ পালন সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হজ যাত্রীদের নির্বিঘ্নে হজ পালনে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। পরে লাব্বাইক অ্যাপ, প্রিপেইড কার্ড, রোমিং সিস্টেম চালু প্রসঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। এ সময় টেলিযোগাযোগ বিভাগের সচিব মুশফিকুর রহমান বলেন, এই অ্যাপে হজের আবেদন থেকে শুরু করে সকল প্রক্রিয়া থাকবে। দেশে থাকা পরিবার সৌদি আরবে তার অবস্থান সম্পর্কে জানতে পারবে। সেই সঙ্গে কোনো হজ এজেন্সির সেবার মান নিয়ে হাজিরা অভিযোগ জানাতে পারবেন। প্রিপেইড কার্ড সম্পর্কে তিনি বলেন, এতে এন্ডোর্সমেন্টের ঝামেলা থাকবে না। টাকা রিচার্জ করলেই ব্যবহার করা যাবে। সর্বোচ্চ $1200 রিচার্জ করা যাবে। সেই সাথে 10% কম সাশ্রয়ে ব্যবহার করা যাবে এই প্রিপেইড কার্ড। রোমিং সিস্টেমের সিম কার্ডের মাধ্যমে সৌদিতে পৌঁছানোর সাথে সাথে হাজিগণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে দেশে পাঠানো হয়েছে আরও 70 জন প্রবাসীকে। সোমবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে তারা পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় দীর্ঘদিন কাজ করে বেতন না পাওয়া ও সৌদি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিনা অপরাধে জোরপূর্বক সৌদি ফেরত রেমিটেন্স যোদ্ধারা। অভিযোগ তোলেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে। আমরা বৈধ হয়ে যাওয়ার পরে দেখা গেছে ওইখানে অনেক প্রবাসী আছে যারা এখনো জেলে। 3 মাস 6 মাস থাকার পরে তাদের অটো হুরুপ লেগে যায়। আমারও মারছিল ব্ল্যাক হুরুপ, তার জন্য আমি লাগাইতে পারি না। আমি চলে আসছি, আমি 12 দিন আসছিলাম। 7 মাস কাজ করছি, 7 মাসের বেতন পাইছি না ভাই। 7 মাস বয়েছিলাম ভাই, এমনি জীবনটা গেছে ভাই। সৌদি আরবের ভিতরে যাদের আকামা এক্সপায়ার হয়েছে, কোনো হুরুপ নাই, কিন্তু গভর্নমেন্ট অটোমেটিক হুরুপ দিয়ে পাঠাইয়া দিতেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু।
জুলাই বিপ্লবের বিপক্ষে নয় এমন ব্যক্তিদের নামে বিদ্বেষমূলক মামলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেজন্য আইনি সহায়তা দেওয়া হচ্ছে। মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে 1 লাখ মামলা নিষ্পত্তির ব্যবস্থা করার কথাও জানান আইন উপদেষ্টা। এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার 24-এর অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা এবং 15.5 বছরে খুন ও গুমের অভিযোগে দলটির নেতাসহ অনেকের বিরুদ্ধে থানা এবং আদালতে একের পর এক মামলা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের হিসেবে জুলাই আগস্টের গণহত্যার মামলার সংখ্যা প্রায় 1500, এর মধ্যে হত্যা মামলা 600টি। অভ্যুত্থানে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে গেল 20 এপ্রিল শেখ হাসিনা সহ 4 শতাধিক ব্যক্তিকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান। এই মামলায় অভিনেতা ইরেশ জাকেরের নামও রয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে মামলাটি নিয়ে কথা বলেন আইন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা জমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। এতে তিনি বলেন, মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে কাজে লাগাচ্ছে সরকার। আগামী 6 মাসের মধ্যে জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে এবং আগামী 1 বছরের মধ্যে যদি সেইটুকু সময় পর্যন্ত আমরা থাকি অন্তত 2 লক্ষ মামলা আমরা সেখানে নিষ্পত্তি করার ব্যবস্থা করব। আসিফ নজরুল আরও জানান, স্বাধীন কমিশন হিসেবে আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর আগের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে ওই ঘটনায় শনাক্ত হয়েছে আরও 2 জন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 25 মে পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি ও রামপুরার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ট্রাইব্যুনাল 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 11 পুলিশ কর্মকর্তা, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে। ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানো সহ আলাদা 4টি মামলায় এদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল আজ। 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন, এই মামলায় WEC ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে।
প্রসিকিউশন জানায়, গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানোর মামলা তদন্তের শেষ পর্যায়ে। হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় এক নারকীয় ঘটনা ঘটে। গুলি করে হত্যার পর 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুন দেয় পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইজিপি বাহারুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। GM তসলিমের রিপোর্ট। আমাদের 3 দিন ব্যাপী পুলিশ আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে মঙ্গলবার শুরু হচ্ছে 3 দিন ব্যাপী পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন। এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এবার অনুষ্ঠিত হবে বাস্তবমুখী ও কার্যকর পুলিশ সপ্তাহ। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, আমাদের পেশাগত বিষয়াদি আলোচনা করা, আমাদের বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা, ভুল ত্রুটিগুলো নিজেরা বের করা এবং সামনের দিনের পরিকল্পনা করা। পুলিশ সংস্কার কমিশন ও মব জাস্টিসের বিষয়েও কথা বলেন আইজিপি। সরাসরি এক্সিকিউটিভের অধীনে নিয়ন্ত্রণে না থেকে পুলিশকে কিছুটা অটোনমি দেওয়া in terms of their functionality, not administration. এইটার একটা সাজেশন আমাদের ছিল। পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি। পুলিশ প্রধান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় 5 আগস্টের পর 1500 মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 6 শতাধিক। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাহারুল আলম। অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরও 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে এবং গতকালও একটা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শেষ দিন 1 মে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সদস্যরা। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। GM তসলিম, এটিএন বাংলা, ঢাকা।